ব্যাপারটা সম্রাটের বিরুদ্ধে যাওয়া নয় মিলিনা, এটা ছিল ন্যায় বনাম অন্যায়ের। আমি ছোট থেকে যেসব ন্যায় শিক্ষা রপ্ত করেছি, আমি কখনো তার বিরুদ্ধে যেতে পারবো না। এর জন্য আমাকে যার বিরোধিতা করতে হয় করব। মিলিনা বলে, আচ্ছা, উত্তর দিকে আবার কি সমস্যা হলো? শুনলাম দলে দলে সৈন্যরা ওইদিকে যাচ্ছে, ওখানে নাকি আদিবাসী সম্প্রদায় বিরোধিতা করছে। আমি সম্রাটকে বললাম আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে, কিন্তু উনি স্পষ্ট জানিয়ে দিলেন উনি নিজে যা ভালো মনে করবেন তাই করবেন। এসব কিছু হচ্ছে রানী ভেরোনিকার উস্কানিতে। উনি সম্রাটকে ভুল পথে পরিচালনা করছেন। আমিও সেটা বুঝতে পারছি। যাই হোক, আমি এটাই চাই যে এই সাম্রাজ্য সবসময় শান্তি বিরাজ করুক। আপনি তো জানেন রানী ভেরোনিকা কীরকম। আপনি ওনাকে কত ভালোবাসতেন, অথচ উনি সবসময় আপনার ক্ষতি করার পায়তারা করতেন। এখন তো আপনার সবথেকে বড় কষ্টের কারণ উনি। জানি না উনি যখন এই রাজ্যের বধূ হয়ে এসেছেন তখন এই রাজ্যের জন্য কি অপেক্ষা করছে। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক, এই রাজ্যের প্রতিটা মানুষ সুখে থাকুক বলে রানী ইরোনিয়া প্রার্থনায় মগ্ন হন। বিশাল সেনাবাহিনী নিয়ে হাতির পিঠে করে যুদ্ধের দামামা বাজিয়ে এগিয়ে চলেছেন সম্রাট রবার্ট। তার পাশে দাঁড়িয়ে আছেন তার সেনাপতি ম্যাক্স। ম্যাক্সের দৃষ্টিতেও যেন অগ্নি ঝরছে। বরাবরই বিধ্বংসী স্বভাবের ম্যাক্সের মনে দয়া মায়া বলতে কোনো বস্তু নেই, সে শুধু চেনে ধ্বংস। ম্যাক্সের অবশ্য আরও একটা পরিচয় আছে, সে সম্রাট রবার্টের সৎ ভাই। তবে সৎ ভাই হলেও সম্রাট রবার্টের ভীষণ কাছের মানুষ সে। বারংবার সম্রাটকে রক্ষা করে সে নিজেকে প্রমাণ করেছে। আর যে কোনো যুদ্ধে গেলে সেখানে সর্বাধিক ধ্বংসযজ্ঞ ঘটানোই তার উদ্দেশ্য। মহারাজের পাশে ঘোড়া চুটিয়ে চলেছেন ম্যাক্স। রবার্ট আচমকা ম্যাক্সের উদ্দেশ্য বলে ওঠেন, আজ পুরো আদিবাসী সম্প্রদায়কে তোমায় ধুলোয় মিশিয়ে দিতে হবে। ওরা যেন বুঝতে পারে কার সাথে পাঙ্গা নিয়েছে। ম্যাক্স নিষ্ঠুর ভঙ্গিতে বলে, অবশ্যই সম্রাট, আজ ওদের বংশের প্রদীপ জ্বালানোর জন্য একজন ব্যক্তিও আর অবশিষ্ট থাকবে না। আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার চরম ফল আজ ওরা ভোগ করবে। বলে ম্যাক্স নিজের দৃষ্টি আরও বেশি কঠোর করে নেয়। ক্ষিপ্ত হায়নার মতো এগিয়ে চলতে থাকে সামনের দিকে। সম্রাট রবার্ট ম্যাক্সের প্রশংসা করে বলেন, তোমার উপরে আমার সেই ভরসা আছে। আমি জানি শত্রুদের ধ্বংসের কাজে তুমি কতটা পারদর্শী। আজকেও আমার সব শত্রুকে তুমি ধ্বংস করে দেবে, এই ব্যাপারে আমি স্থির বিশ্বাসী। ম্যাক্সের বুক গর্বে ফুলে ওঠে। বিগ সাম্রাজ্যের উত্তর দিকের বিশাল অংশ দখল করে নিয়েছেন আদিবাসী সম্প্রদায়। এই সম্প্রদায়কে নেতৃত্ব দিচ্ছেন সুপ্রভাত বাং। বহু বছর ধরে বিগ সাম্রাজ্যের সাথে আদিবাসীদের বিবাদ চলছিল। বিবাদের মূল বিষয় হলো বিগ সাম্রাজ্যের সৈন্যরা অবৈধভাবে আদিবাসীদের তাদের এলাকা থেকে উচ্ছেদ করে এবং তাদের ভূমিতে থাকা দামি সব রত্ন নিজেরা দখল করে নেয়, অথচ আদিবাসীদের উন্নয়নের কোনো পদক্ষেপ নেয় না। এই নিয়ে সুপ্রভাত বাং এর বাবা তথা পূর্বকালীন আদিবাসী নেতা আসমান বাং এর আমল থেকে সমস্যার সূত্রপাত হয়। তিনি দফায় দফায় সম্রাট রবার্টের দরবারে গিয়েও কোনো সুফল পাননি। তিনি কোনো ঝামেলায় যাননি, কারণ তিনি চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছতে। তবে সুপ্রভাত বাং স্বভাবই ভিন্ন। ছোট থেকে নিজের অঞ্চলের মানুষদের উপর অমানবিক নির্যাতন দেখে তার মনে প্রতিহিংসা তৈরি হয়। তাই নিজের বাবার মৃত্যুর পর সে যখন আদিবাসী সম্প্রদায়ের নেতা হয়, তখন সে নিজের বাবার দেখানো শান্তির পথে না হেঁটে সে সহিংস সংগ্রামের পথে হাঁটে। আর এতে সে বিশাল সাফল্য পায়। আজ যখন তিনি জানতে পারেন সম্রাট রবার্ট বিরাট সেনাবাহিনী নিয়ে আসছে তাদের উপর আক্রমণ করতে, তখন নিজের কক্ষে এসে নিজের পিতা আসমান বাংয়ের ছবির সামনে প্রার্থনা করার ভঙ্গিতে দাঁড়িয়ে বলেন, বাবা, আমি জানি তুমি বেঁচে থাকলে আমার এই পদক্ষেপে একদম খুশি হতে না, কারণ তুমি সব সময় শান্তি ও অহিংসার কথা বলতে। আমি এটাও জানি আজ আমাদের বহু জনগণ প্রাণ হারাবে, এমনকি আমার নিজের প্রাণেরও কোনো নিশ্চয়তা নেই। তবুও আমি মনে করি ভীরুর মতো 100 বছর বাঁচার থেকে বীরের মতো 10 বছর বাঁচা ভালো। তাই আমি আজ নিজের সর্বটুকু বিসর্জন দিতে প্রস্তুত। আমরা কোনো অন্যায় করছি না, নিজেদের অধিকারের জন্য লড়াই করছি। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের পাশে থাকবেন। সুপ্রভাতের এই কথা বলার মাঝে কেউ তার পিঠে আলতো স্পর্শ করে। সুপ্রভাত পিছনে ফিরতে দেখতে পান তার স্ত্রী সুলতাকে। সুলতার চোখ অশ্রুতে টলমল করছে। নিজের স্বামীর কথা ভেবেই তার এই অবস্থা, কারণ নিজের স্বামীকে তিনি অনেক বেশি ভালোবাসেন। আজ যখন তিনি বুঝতে পারছেন তার স্বামীকে চিরতরের জন্য হারিয়ে ফেলতে পারেন, তখন তার মন মানছে না। সুপ্রভাত সুলতাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, কেঁদো না লক্ষ্মীটি, আজ যদি আমি ফিরি তাহলে বীরের বেশে ফিরব। যদি আমার মৃত্যুও হয় তাও হবে বীরের বেশে। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমার আর আমাদের মেয়েটার কথা ভাবো একবার। এরই মাঝে তাদের 9 বছর বয়সী মেয়ে বনলতা সেখানে এসে উপস্থিত হয়। বনলতাকে দেখেই সুপ্রভাত ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, আমার ছোট্ট সোনামণি, নিজের বাবার জন্য প্রার্থনা করো। সুলতা এবার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন,
এই ছোট্ট পরীকে নিয়ে আমি কোথায় যাব? সুপ্রভাত বলেন, আমি আমার বিশ্বস্ত সহচরদের বলে রাখছি, কোনো বিপদ দেখলেই তোমাকে আর বনলতাকে সাবধানে সুরক্ষিত স্থানে পৌঁছে দিতে। এই নিয়ে কোনো চিন্তা করো না। সুলতা আর কিছু বলবেন এমন সময় কয়েকজন তাদের কক্ষে প্রবেশ করে সুপ্রভাতের উদ্দেশ্য বলেন, সর্বনাশ হয়ে গেছে নেতা। সম্রাট রবার্টের বিশাল সেনাবাহিনী ইতিমধ্যেই আমাদের এলাকায় ঢুকে পড়েছে। আমাদের বিদ্রোহী বাহিনী ওদের সাথে পেরে উঠছে না। ওদের কাছে নানান আধুনিক অস্ত্র এবং গোলা বারুদ আছে। আমরা ওদের সামনে পুরোপুরি অসহায়। সুপ্রভাত তীক্ষ্ণ দৃষ্টির চোখে তাকিয়ে তীর ধনুক তুলে নিলেন নিজের হাতে আর বললেন, ওদের কাছে আধুনিক অস্ত্র থাকতে পারে, কিন্তু আমাদের সাহসের কোনো কমতি নেই। জয় আমাদের হবেই। সৃষ্টিকর্তা ন্যায়ের পাশেই থাকবেন। বলেই তিনি বেরিয়ে যান। সুলতা নিজের মেয়ের বনলতাকে বুকে জড়িয়ে ধরে। এদিকে সম্রাটের বাহিনীর সাথে আদিবাসী সম্প্রদায়ের তীব্র যুদ্ধ শুরু হয়। ইরোনিয়া প্রাসাদের পাশে বসে সম্রাট রাবার্টের জন্য এবং গোটা রাজ্যের মঙ্গলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। তিনি এই প্রার্থনায় এতটাই নিমগ্ন হয়েছেন যে সকাল থেকে খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিকমতো করেননি। মিরিনা ইউরোনিয়ার এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে গেল। সে ইউরোনিয়ার মুখের কাছে খাবার এনে বলেন, এই খাবারটুকু খেয়ে নিন মহারানী, না হলে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। ইউরোনিয়া বলে, না আমি এখন কিচ্ছু খাবো না মিরিনা। আমার মন এখন একদম ভালো নেই। আমার মন বারবার বলছে আজ খুব বড় অমঙ্গল কিছু ঘটতে চলেছে। তাই এখন সৃষ্টিকর্তা আমার একমাত্র ভরসা। তিনিই পারেন আমার মনকে শান্ত করতে এবং আসন্ন বিপদ থেকে রক্ষা করতে। মিলিনা কিছু বলতে যাবে এমন সময় আচমকা ভেরোনিকা এসে সেখানে উপস্থিত হন। ভেরোনিকা এসেই ইউরোনিয়ার উদ্দেশ্য বলেন, যত সব নাটক। এখানে অমঙ্গলের কি আছে? মহারাজের এত বিশাল সেনা কি কখনো পরাজিত হবে নাকি ওই ক্ষুদ্র আদিবাসী সম্প্রদায়ের হাতে? এটা কসমিন কালেও সম্ভব নয়। তুমি নিজের এই অতিরিক্ত ভালো মানুষের নাটক দেখানো বন্ধ করো আপু। ইরোনিয়া রাগী স্বরে বলে, ভেরোনিকা মুখ সামলে কথা বলো। তোমার সব কথার এতদিন আমি কোনো প্রতিবাদ করিনি, তার মানে এই নয় যে তুমি আমার মাথায় চেপে বসবে। ভুলে যেও না, বয়সে এবং সম্মানে আমি তোমার থেকে অনেক বড়। ভেরোনিয়া মুখ ফুলিয়ে বলে, লাভ কি? সম্রাটকে বংশধর দিতে পেরেছো তুমি? কথাটা শুনে ইরোনিয়া আর কিছু বলতে পারে না, কারণ তার এটা সব থেকে দুর্বলতার জায়গা। মিলিনা কিছু বলতে নেবে, কিন্তু ইরোনিয়া তাকে ইশারা করে থামিয়ে দেয়। এদিকে ভেরোনিকা বলে ওঠে, তোমরা এসব নাটক করতে থাকো, আমি একটু হেসেলের ওই দিক থেকে ঘুরে আসি। আজ সম্রাট রাজ্য জয় করে ফিরবেন, ওনাকে তো ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে। গোটা রাজ্যে আজ ভুরিভোজ হবে। এসব ন্যাকামো দেখার আমার সময় নেই। বলে ভেরোনিকা স্থান ত্যাগ করে। এদিকে ইরোনিয়া দীর্ঘশ্বাস ফেলে। মিলিনা বলে, ইনি যে নিজেকে কি ভেবেছেন কে জানে। ইনি এই রাজ্যে আসতে না আসতেই এত বড় একটা যুদ্ধ শুরু হলো। জানি না সামনে আরো কত কি হবে। সুপ্রভাত ও তার আদিবাসী সৈন্যরা বিন্দুমাত্র ভয় না পেয়ে সাহসের সাথে সম্রাট রবার্টের বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করছিল। শুরুর দিকে সম্রাট রবার্টের সেনাবাহিনী এই যুদ্ধে এগিয়ে থাকলেও পরবর্তীতে দেখা গেল এই যুদ্ধে তারা পিছিয়ে পড়েছে। সুপ্রভাতের সুযোগ্য নেতৃত্বে আদিবাসী বাহিনী দ্রুত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সম্রাটের বিশাল বাহিনী এবার পিছু হটার অবস্থা হলো। অবস্থা বেগতিক দেখে সম্রাট রবার্ট এবার সেনাপতি ম্যাক্সকে বলল, তুমি গিয়ে দেখে এসো তো পরিস্থিতি কেমন। আমার এত বিশাল সজোয়া বাহিনী কিভাবে ওই সামান্য আদিবাসীদের কাছে ধরাশায়ী হতে পারে আমি বুঝছি না। ম্যাক্স এবার ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে যুদ্ধে নেতৃত্ব দিল। শুরুতে সে প্রতিপক্ষকে ভালোই ঘায়েল করলো, কিন্তু এরপরেই আসল বিপদের আগমন ঘটল। সুপ্রভাত ও ম্যাক্স যখন সামনাসামনি হলো, তখন দুজনে সমানে সমানে লড়ছিল। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সুপ্রভাত তার বাবার রেখে যাওয়া তলোয়ার হাতে নিয়ে ম্যাক্সের সাথে লড়াইয়ে নামলো। ম্যাক্সও সুপ্রভাতকে হারানোর যথেষ্ট চেষ্টা করলো, কিন্তু একসময় সুপ্রভাত ম্যাক্সকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিল। বীর সেনাপতি ম্যাক্সের এই অবস্থা দেখে উপস্থিত সৈন্যগণ হতবিহ্বল হয়ে পড়ল, কারণ এই দৃশ্য তার আগে কখনো প্রত্যক্ষ করেনি। ম্যাক্সও লজ্জায় মাথা হেঁট করে নিল। তার চোখ প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো। সুপ্রভাত বলে উঠল, তোমার খেলা এবার শেষ। বলেই যেই না ম্যাক্সের গলায় কোপ দিতে যাবে, এমন সময় ম্যাক্স হাত মুষ্টিবদ্ধ করে ধুলো নিয়ে সুপ্রভাতের চোখে ছুঁড়ে মারল এবং তাকে ধরাশায়ী করে ফেলল। সুপ্রভাত একটু পিছিয়ে যেতে ম্যাক্স সুযোগ বুঝে উঠে গিয়ে নিজের ঘোড়ায় চেপে উঠে পড়ল। তার মাথায় এবার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। ম্যাক্স সুপ্রভাতের ব্যাপারে আগেই সব খবর নিয়ে ফেলেছিল। তার দুর্বলতাও সে জানে। ম্যাক্স বলে ওঠে, আমি চাইলেই সুপ্রভাতকে শেষ করে দিতে পারতাম, কিন্তু ও যেভাবে আজ আমার সেনার সামনে আমাকে অপদস্থ করেছে, তার জন্য এই শাস্তি অনেক কম হয়ে যেত। এই জন্য আমি ওর জন্য নতুন কিছু ভেবেছি। এমন কোনো শাস্তি আমি ওকে দেব যা ওর সারা জীবন মনে থাকবে। বেঁচে থেকে ও তর পাবে এর জন্য।
বলেই ম্যাক্স সুপ্রভাতের বাড়ির অভিমুখে রওনা দেয়। সুপ্রভাতের বাড়ির সুলতা তখন তার মেয়ে বনলতাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল। বনলতা সুলতাকে বলছিল, বাবা কোথায় চলে গেল মা, সে কি আর কখনো আসবে না? হুশ, এসব কথা বলতে নেই, তোমার বাবা শীঘ্রই ফিরবে। আচ্ছা। এরই মাঝে হঠাৎ করে তাদের বাড়ির বাইরে থাকা একজন রক্ষী ছুটে এসে বলল, নেতাপত্নী, আপনি দ্রুত আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান এখান থেকে, শত্রুপক্ষ এদিকে ছুটে আসছে। কথাটা শুনে সুলতা বনলতাকে বুকের সাথে আগলে নিয়ে বলে, না, এটা হতে পারে না। বনলতা বলে, কি হয়েছে মা? আমি কিছু বুঝতে পারছি না। সুলতা বনলতাকে কোলে নিয়ে বলে, আমাদের এখনই যেতে হবে। কোথায় যাব জানি না, শুধু এইটুকুই জানি যে যেতে হবে। বলে সুলতা পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। যত দ্রুত পারে ছুটতে থাকে, কিন্তু একটু পরই ম্যাক্স তাদের পথ আটকে ধরে। শয়তানি হাসি দিয়ে বলে, খেলা শেষ। এরপরই জোরপূর্বক সুলতা ও বনলতাকে নিজের ঘোড়ায় তুলে নেয়। ম্যাক্সের অনুপস্থিতিতে সুপ্রভাতের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায় প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে যায়। তারা এক প্রকার আনন্দে মেতে ওঠে। সম্রাট রবার্টো ভয়ে পালানোর কথা খুঁজতে থাকেন। সুপ্রভাত চিৎকার করে বলল, কোথায় গেল ওই ভীরু ম্যাক্স? এসে নিজের চোখে নিজের পরাজয় দেখে যাক। এমন সময় ম্যাক্স সেখানে উপস্থিত হয় সুলতা এবং বনলতাকে নিয়ে। উপস্থিত হয়ে বলে, এদিকে দেখো, তোমার জন্য অনেক সুন্দর উপহার এনেছি। সুপ্রভাত এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। বলে ওঠে, সুলতা, বনলতা? আদিবাসী সম্প্রদায়ের সবাই হতবিহ্বল হয়, কারণ তারা নারী জাতিকে ভীষণ সম্মান করে। নিজেদের ঘরের মেয়ে বউ তাদের কাছে অমূল্য সম্পদ। যখন তারা নিজেদের নেতার স্ত্রী ও মেয়েকে এইভাবে দেখে, সবাই এক মুহূর্তে স্থবির হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে সম্রাট রবার্টের বাহিনী তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তাদের ধরাশায়ী করে ফেলে। সুপ্রভাত বলে ওঠে, কাপুরুষ, আমাদের মাঝে যুদ্ধে তুই আমার পরিবারকে কেন আনলি? ম্যাক্স বলে, আমাকে কাপুরুষ বললি তুই? এত সাহস! এবারের পরিণাম ভোগ কর। বলে ম্যাক্স সুলতাকে ধাক্কা দিয়ে যুদ্ধের ময়দানে ফেলে দেয়। কয়েকজন সৈন্য সুলতাকে তুলে নিয়ে তার পরিধানের বস্ত্র ধরে টানাটানি করতে থাকে। বনলতা বলে ওঠে, মা। এদিকে সুপ্রভাত কাতর স্বরে বলে, সুলতা, আমার স্ত্রীকে ছেড়ে দে বলছি। সুপ্রভাত এগিয়ে আসতে চাইলে সৈন্যরা তাকে ঘিরে ধরে। এদিকে সুলতার সৈন্যরা মিলে অর্ধনগ্ন করে ফেলে। সম্রাট রবার্ট আর ম্যাক্স এই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পায়। ছোট্ট বনলতা কান্নায় ভেসে যায় যুদ্ধের মাঠ। ম্যাক্স ও সম্রাট রবার্টের এই জঘন্য কাপুরুষ সচিত দৃশ্য দেখে সুপ্রভাতের চোখ মুখ প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করলো। সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারেনি যে একজন সেনাপতি ও একজন সম্রাট এত নিচু মানসিকতার হতে পারে। তাদের পৈশাচিক উল্লাসের মাঝে সুলতার আর্তচিৎকার আর বনলতার কান্না যুদ্ধের মাঠের বাতাসকে ভারী করে তুলল। আদিবাসী সৈন্যরা, যারা নারীকে দেবী জ্ঞানে পুজো করে, তারা তাদের নেতার স্ত্রীর এমন চরম অপমান সহ্য করতে পারছিল না। তারা স্থির, কিন্তু তাদের হৃদয়ে জমা হচ্ছিল তীব্র ক্ষোভ আর ঘৃণার বারুদ। সুপ্রভাতকে ঘিরে রাখা সৈন্যরা তাকে শক্ত হাতে ধরে রাখলেও সে যেন এক উন্মত্ত বাঘের মতো গর্জে উঠল। ম্যাক্স, রবার্ট, তোরা কি মানুষ? তোদের এতটুকু মনুষ্যত্ব নেই? যদি লড়াই করিস তবে পুরুষের মতো আয়। আমার পরিবারের উপর এই আক্রমণ তোদের জন্য জঘন্য কাপুরুষতার পরিচয়। সুপ্রভাতের কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল অদম্য দৃঢ়তা। ম্যাক্স শয়তানের হাসি এসে বলল, আহারে পরিবার, দেখলি তো, তোর পরিবারই তোর দুর্বলতা। এই রাজ্য জয় করার বাসনা তোর মনের মধ্যে এতই তীব্র ছিল যে তুই তোর পরিবারকে রক্ষা করার কথাও ভুলে গেলি। আর এখন দেখ তোর পরাজয় আর তোর স্ত্রীর এই চরম অপমান। সম্রাট রবার্টো মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে বললেন, ঠিক বলেছিস ম্যাক্স, এই আদিবাসীরা সভ্যতার কিছুই বোঝে না। এদের অহংকার ভাঙতে গেলে এভাবে ঘা দিতে হয়। দেখ সুপ্রভাত, তোর স্ত্রী এখন আমাদের হাতের মুঠোয়। আর তোর মেয়ে? কথাটা শেষ না হতেই বনলতা মা মা বলে চিৎকার করতে করতে সৈন্যদের দিকে ছুটে গেল। সুলতা তার মেয়ের দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু সৈন্যরা তাকে ছাড়ল না। ছোট্ট বনলতার এই দৃশ্য দেখে যুদ্ধের মাঠে উপস্থিত আদিবাসী সৈন্যরা আর নিজেদের ধরে রাখতে পারল না। নেতার স্ত্রী ও মেয়ের এমন অপমান তাদের কাছে নিজেদের জাতির অপমান বলে মনে হলো। তারা মুহূর্তের জন্য নেতার নির্দেশ বা বিপদের কথা ভাবল না। তাদের চোখে মুখে একই প্রতিশোধের আগুন জ্বলে উঠল। একজন আদিবাসী যোদ্ধা গর্জন করে বলল, আমরা এদের এই কাপুরুষতাকে মেনে নেব না। নারীরা আমাদের কাছে পবিত্র, নেতাকে মুক্ত করো। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল। যে আদিবাসী সৈন্যরা স্থির হয়ে গিয়েছিল, তারা যেন নতুন করে শক্তি ফিরে পেল। তারা একযোগে সম্রাট রবার্টের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। এই আক্রমণ ছিল অপ্রত্যাশিত ও প্রচণ্ড। আদিবাসী সৈন্যরা তাদের সবটুকু শক্তি দিয়ে লড়তে শুরু করলো। তারা শুধু অস্ত্র দিয়ে নয়, তাদের হৃদয়ের ক্রোধ দিয়ে আঘাত হানছিল।
সুপ্রভাত এই সুযোগের অপেক্ষায় ছিল। যখন সৈন্যরা কিছুটা ব্যস্ত হয়ে পড়ল, তখন সে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলল। তার চোখ এখন কেবল ম্যাক্স ও রবার্টকে খুঁজছিল। সুলতার অর্ধনগ্ন অবস্থা দেখে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। সে বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে আঘাতকারী সৈন্যদের কাছ থেকে সুলতাকে টেনে সরিয়ে আনলো। কয়েকজন আদিবাসী নারী যোদ্ধা দ্রুত এসে সুলতাকে পোশাক দিয়ে ঢেকে দিল এবং বনলতাকে আগলে নিল। সুপ্রভাত তার বাবার দেওয়া তলোয়ার হাতে তুলে নিল। তার চোখে এখন কেবল লক্ষ্য ম্যাক্স ও রবার্টের পতন। সে চিৎকার করে বলল, রবার্ট, ম্যাক্স, এবার খেলা শেষ। ম্যাক্স ও রবার্ট পরিস্থিতি বেগতিক দেখে নিজেদের সৈন্যদের নির্দেশ দিল কঠোর হওয়ার জন্য। কিন্তু আদিবাসী সৈন্যদের এই অপ্রত্যাশিত উন্মুক্ত আক্রমণ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল। ম্যাক্স সুপ্রভাতের মুখোমুখি হতে চাইল, কিন্তু সুপ্রভাতের প্রতিটা আঘাতে ছিল চরম ক্রোধ আর স্ত্রীর অপমানের প্রতিশোধ। ম্যাক্সকে লক্ষ্য করে সুপ্রভাত বলল, তুই ভেবেছিলি আমাকে অপমান করে আমার পরিবারকে নিয়ে এসে জয়ী হবি? নারী জাতির অপমানকারী, এর ফল তোকে পেতেই হবে। সুপ্রভাত ও ম্যাক্সের মধ্যে আবার লড়াই শুরু হলো। এবার সুপ্রভাতের আক্রমণের তীব্রতা ছিল অনেক বেশি। ম্যাক্স কোনোভাবেই সুপ্রভাতের গতির সাথে তাল মেলাতে পারছিল না। অবশেষে সুপ্রভাত এক প্রচণ্ড আঘাতে ম্যাক্সের হাত থেকে তরোয়াল ফেলে দিল এবং তাকে মাটিতে ফেলে দিল। এবার ম্যাক্সের মুখে আর সেই শয়তানের হাসি ছিল না, ছিল চরম ভয় আর পরাজয়ের গ্লানি। সুপ্রভাত এবার ম্যাক্সের গলায় তলোয়ার ঠেকিয়ে বলল, এই পরিণতি তোর প্রাপ্য ছিল। আমার স্ত্রীকে অপমান করার শাস্তি তোর মৃত্যুদণ্ড। ম্যাক্স ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আমাকে মেরো না। আমি আমি জানি না কেন এমন করলাম। সুপ্রভাত তাকে আর সুযোগ দিল না। এক কোপে ম্যাক্সের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। বীর সেনাপতি ম্যাক্সের মৃত্যুতে রবার্টের সৈন্যরা মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ল। এদিকে সম্রাট রবার্ট সুপ্রভাতের এমন ভয়াবহ রূপ দেখে পালানোর চেষ্টা করছিল। সে ঘোড়ার পিঠে উঠে পালাতে উদ্যত হতে সুপ্রভাত তাকে লক্ষ্য করে ধাওয়া করল। সুপ্রভাত চিৎকার করে বলল, সম্রাট রবার্ট, কোথায় পালাচ্ছিস? তুইও কাপুরুষ, প্রজাদের উপরে অত্যাচার করেছিস, নির্দোষ মানুষদের উপরে হামলা করেছিস, তোরও রেহাই নেই। রবার্ট ঘোড়া হাঁকিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকলেও সুপ্রভাত আরও দ্রুত গতিতে তাকে অনুসরণ করলো। অবশেষে সুপ্রভাত ঘোড়া থেকে লাফিয়ে রবার্টের ঘোড়ার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং রবার্টকে মাটিতে ফেলে দিল। রবার্ট কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও সুপ্রভাত। আমি ভুল করেছি। আমি আর কখনো তোমাদের উপরে হামলা করব না। আমি তোমাকে এই রাজ্যের অর্ধেক দিয়ে দেব, শুধু আমাকে বাঁচাও। সুপ্রভাত ঘৃণায় মুখ কুঁচকে বলল, রাজ্যে তোমার মতো অত্যাচারী শাসকের কাছে রাজ্য মানে কি? রাজ্য তো হলো জনগণের সেবা করার জায়গা। তোমার মতো মানুষ এই সিংহাসনে বসার যোগ্য নয়। বলে সুপ্রভাত রবার্টের গলায় তলোয়ার ঠেকিয়ে দিল। রবার্ট পান ভিক্ষা চাইলেও সুপ্রভাত তার অনুরোধে কর্ণপাত করল না। ম্যাক্সের মতোই রবার্টের করুণ পরিণতি হলো। সম্রাট ও সেনাপতির মৃত্যুতে রবার্টের সেনাবাহিনী সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করল। আদিবাসী সৈন্যরা তাদের বেঁধে ফেলল এবং বিজয় উল্লাস শুরু করলো। ইরোনিয়া প্রাসাদে যখন ভেরোনিকা জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই একজন আহত সৈন্য এসে দুঃসংবাদটি দিল, সম্রাট রবার্ট এবং সেনাপতি ম্যাক্স পরাজিত এবং নিহত হয়েছেন। সৈন্যটির কথা শুনে ভেরোনিকা অজ্ঞান হয়ে গেল। মিলেনা এবং ইরোনিয়া উভয়ে হতবাক হয়ে গেলেন। ইরোনিয়ার মন যে অমঙ্গলের কথা বলছিল তাই ঘটল। কিন্তু রবার্টের অত্যাচারে রাজ্যের মানুষ যে দীর্ঘশ্বাস ফেলছিল, সেই অত্যাচারীর পতন হলো। কিছুক্ষণ পরে রাজ্যের সমস্ত অভিজাত সভাসদ ইরোনিয়ার কাছে এসে তাকে রাজ্যের দায়িত্ব নেওয়ার অনুরোধ করল। ইরোনিয়া বললেন, আমি এই সিংহাসন চাই না। এই রাজ্যের প্রকৃত নেতা হলেন সুপ্রভাত, যিনি রাজ্যের মঙ্গলের জন্য লড়েছেন। আমি কেবল সেই বিজয়ী নেতার জন্য পথ প্রস্তুত করব। ইরোনিয়া তার বিশ্বস্ত সৈন্যদের দিয়ে সুপ্রভাতকে ইরোনিয়ার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। সুপ্রভাত, সুলতা এবং বনলতা সসম্মানে প্রাসাদে প্রবেশ করলেন। আদিবাসী যোদ্ধারাও তাদের সাথে ছিল। ইরোনিয়া সুপ্রভাতকে স্বাগত জানালেন। ইরোনিয়া বললেন, আমি জানি আমার স্বামী এবং সেনাপতি ম্যাক্স আপনাদের উপর যে অন্যায় করেছেন তার কোনো ক্ষমা নেই। আমি এই রাজ্যের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। রাজ্যের মানুষ এখন শান্তি চায়, আপনি সেই শান্তি দিতে পারেন। আমার অনুরোধ, আপনি এই সাম্রাজ্যের দায়িত্ব নিন। সুপ্রভাত বললেন, আমি সিংহাসন চাই না মহারানী। আমি চাই রাজ্যের মানুষের স্বাধীনতা এবং ন্যায় বিচার। যদি আপনি আমাকে সেই নিশ্চয়তা দেন তবে আমি আপনাদের সাথে থাকব। ইরোনিয়া খুশি হয়ে বললেন, আমি প্রতিজ্ঞা করছি এই সাম্রাজ্য আর কোনো অন্যায় হবে না। আমি আপনার পরামর্শে এই রাজ্য শাসন করব। সুলতা ও বনলতা এখন নিরাপদে। বনলতা হাসি মুখে চারিদিকে তাকিয়ে দেখছিল। সুপ্রভাত তার স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন,
সব শেষ সুলতা, এবার নতুন করে শুরু হবে। এরপর সেই সাম্রাজ্যের নাম পরিবর্তন করা হলো। সুপ্রভাত ও ইরোনিয়ার নেতৃত্বে শুরু হলো নতুন এক শাসন, যেখানে ছিল ন্যায়, সমতা ও শান্তি। অত্যাচারী রবার্ট ও ম্যাক্সের পরাজয়ে গোটা রাজ্যে আনন্দের বন্যা বইল। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।